গেছে ৮ ও ৯ তলার নথিপত্র, অবকাঠামোর ব্যাপক ক্ষতি। সচিবালয়ে ১১ ভবনের সুরক্ষায় ফায়ার সার্ভিসের মাত্র একটি ইউনিট, ঘটনার সময় ছিল না ফায়ার ফাইটার। তদন্তের পর বলা যাবে নাশকতা কিনা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ষড়যন্ত্র ইঙ্গিত আসিফ মাহমুদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ১০ ঘন্টার চেষ্টায় পুরোপুরি নিভেছে। ফায়ার সার্ভিসকে সহায়তা করে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী। আগুন নেভার পর ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে চলছে ফায়ার সার্ভিসের অনুসন্ধান। ভিডিও ফুটেজে দেখা যায় ৯ তলা ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত প্রতিটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে নথি ও আসবাবপত্র, ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার ভাঙা গ্লাস। আগুনে ভবনের ৬ থেকে ৮ তলা পুড়েছে। ভবনের চারদিকে ফায়ার সার্ভিসের ছিটানো পানি। নিরাপত্তার জন্য ভবনের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়ের কিছু ভবন বিদ্যুৎহীন, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আগুন লাগার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। দর্শক, সচিবালয়ের ৫ নম্বর গেটের কাছে রয়েছেন আমাদের সহকর্মী আসিফ সুমিত। আমরা সুমিতের কাছ থেকে সেখানকার অবস্থা জানবো। সুমিত, সেখানকার এখন সর্বশেষ পরিস্থিতি কি? রাহি, মূলত এই ৫ নম্বর গেট দিয়ে কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা ৯টার পরে সীমিত আকারে প্রবেশ করছেন, অর্থাৎ এর পরেই মূলত আগুন লাগার ঘটনার পরে এখানে ব্যাপক তল্লাশি করে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে যারা সচিবালয়ে নিত্য কাজে আসেন, অর্থাৎ বাইরে থেকে যারা আসেন, তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং নিরাপত্তা পাস প্রদর্শন করেও কিন্তু অনেকেই প্রবেশ করতে পারেননি, এমনটা আমরা দেখেছি এখানে। এবং একই সঙ্গে গণমাধ্যম কর্মীদেরকেও কিন্তু প্রবেশাধিকার একেবারে সীমিত করে দেওয়া হয়েছে, অর্থাৎ গণমাধ্যম কর্মীরাও কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি। আগুন লাগার ঘটনার পরে মূলত যে আগুনটি ৬ ঘন্টায় নিয়ন্ত্রণে আসে, সেটি মূলত বেলা ১২টার দিকে একেবারে নির্বাপন করা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। এবং একই সঙ্গে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে কিন্তু ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিটি আমি যদি আপনাকে জানাই, এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে খালেদ রহিম, অতিরিক্ত সচিব জেলা ও মাঠ প্রশাসন, মন্ত্রী পরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি। যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয় এমন একজন থাকবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন, যিনিও যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়। স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি থাকবেন একই পদমর্যাদার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং তিনিও যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয় এমন একজন কর্মকর্তা এই তদন্ত কমিটিতে থাকবেন। একই সঙ্গে তদন্ত এই কমিটি যেটি গঠন করা হয়েছে সেটি ৭ কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবেন। তারা যে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটিতে সংগঠিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণসমূহ উদ্ঘাটন করতে বলা হয়েছে। অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্বহীনতা আছে কিনা তা উদ্ঘাটন এবং একই সঙ্গে এ দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ কি রয়েছে সেগুলো মূলত এই তদন্ত কমিটিকে দিতে বলা হয়েছে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কোঅপ্ট করতে পারবেন, এটিও মূলত এই কমিটির আওতার মধ্যে রয়েছে। রাহি, এইখানে অগ্নিকাণ্ডে 4টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ সচিবালয়ের ৭ নম্বর ভবনের 4টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং একই সঙ্গে এখানে যারা কর্মরত তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলেছেন যে সচিবালয় একটি সংরক্ষিত এলাকা এবং সেখানে এই সংরক্ষিত ভবনের মধ্যে আগুন লাগার বিষয়টি মূলত কি কারণে ঘটতে পারে সেটি নিয়ে তারাও সন্দিহান। তবে দু একটি কারণ এরকম যে ফায়ার সার্ভিসের
আসলে বরাত থেকে পুরোটা জানা গেলে পারে হয়তো বা প্রকৃত কারণ জানা যেত, তবে শর্ট সার্কিট একটি কারণ হিসাবে দেখা হচ্ছে। তবে রাত্রে প্রায় 2টোর দিকে আগুন লাগার কারণগুলো খতিয়ে দেখার জন্য আসলে তদন্ত কমিটির তথ্য ছাড়া বা তদন্ত শেষ ছাড়া কোনো কিছুই মূলত সুস্পষ্টভাবে জানা বা বোঝা আসলে সম্ভব নয়। তবে সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও বেশ বিস্মিত এ ধরনের ঘটনার পেছনে আসলে কারণ কি থাকতে পারে। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি মূলত শীত বস্ত্র বিতরণে নীলফামারীতে ছিলেন, তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে সেখানে স্থানীয় সরকার বিভাগের যে দুর্নীতি হয়েছিল সেটি, অর্থাৎ বিগত সময় যে দুর্নীতি হয়েছিল সেগুলো তদন্ত প্রক্রিয়াধীন ছিল এবং সেখানে বেশ কিছু দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে, এরকম একটি বিষয় জানা যাচ্ছে। তো এ বাদ বাকি বিষয় জানার জন্য আমাদের সহকর্মী মফিউর রহমান রয়েছেন সচিবালয়ে। সুমিত, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আরো আপডেট জানবো আপনার কাছ থেকে। এবার আমাদের সহকর্মী মফিউরের কাছে আমরা চলে যাচ্ছি। মফিউর, কি খবর আমাদেরকে জানাবেন, চলুন দেখা যাক। মফিউর, আপনার কাছে কি খবর আছে আগুন লাগা সংক্রান্ত, আমাদের জানান। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি সচিবালয়ের সামনে। এখানে সচিবালয়ের যে মূল গেট, আমি সেখানে অবস্থান করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সচিবালয় সকাল থেকে কিছু কিছু কর্মকর্তা কর্মচারী ঢুকেছেন, যারা হচ্ছে সচিবালয় থেকে বেরিয়ে আসছেন অনেকেই। কারণ হচ্ছে আপনি জানেন যে রাত্রে এখানে 1:50-এর দিকে আগুন লেগেছিল, যে আগুনটি 1:52-তে প্রথম ইউনিটটি এসে সচিবালয়ের ভিতরে যে ইউনিট থাকে একটি, সেটি এসে আগুন নেভানোর চেষ্টা করে। তারপর একে একে 19টি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়, যেটি আগুনটি নিয়ন্ত্রণে আসে মূলত সকাল 8:05-এর দিকে। সে আগুন নিয়ন্ত্রণে আসার পর সচিবালয়ে এখন পর্যন্ত কারেন্ট নেই, বিদ্যুৎবিহীন অবস্থায় আছে সচিবালয়, প্রায় 9-10 ঘন্টা বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। তো এখানে সচিবালয়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা ঢুকেছিলেন বিভিন্ন কাজে, তারা হচ্ছে আসলে তাদের সাথে কথা বলেছি। আমাদের সামনে মিডিয়াতে কথা বলতে চাননি তারা ক্যামেরায়। আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তাদেরকে আসলে কোনো কাজ করতে দেওয়া হয়নি, সচিবালয়ের বেশিরভাগ কক্ষই বন্ধ। এখানে এখন পর্যন্ত ভিতরে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে আমরা এটি কথা বলে জানতে পেরেছি। আর এরই মধ্যে আপনি জানেন যে সচিবালয়ে এই আগুন লাগার ঘটনায় 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান কাকে করা হয়েছে আমি এটি আপনাকে একটু দেখেই বলছি। কমিটির প্রধান করা হয়েছে জনাব মোহাম্মদ খালেদ রহিম, অতিরিক্ত সচিব, জেলা প্রশাসক, মন্ত্রিপরিষদ বিভাগের। তো এই কমিটি কমিটি তদন্ত রিপোর্ট দেওয়ার পরে আসলে জানা যাবে যে আসলে এখানে কি হয়েছিল। আমরা ফিরছি মূল খবরে। ধন্যবাদ মফিউর। সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে কেউ হতাহত আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান চলছে জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, নানা প্রতিকূলতার মধ্যে কাজ করতে হচ্ছে তাদের। করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা। বাট একজন শুধু ফায়ার ফাইটারের কথা আপনাকে বলেছি। ফায়ার ফাইটার যিনি মারা গেছেন ওনার নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল। তার বাড়ি আটঘরিয়া, ঢাকা, তারপর হচ্ছে মিঠাপুকুর, জেলা রংপুর। সচিবালয়ে তো সবসময় আমরা পরিদর্শন করি, প্রত্যেকটা ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার আছে। এবং আপনাদের জাস্ট জানার জন্য সবসময় এই যে ভবন নাম্বার 7-এর সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে কিন্তু আমাদের একটা ওয়াটার টেন্ডার ও পানিবাহী গাড়ি সবসময় থাকে, ফায়ার ফাইটার সহ ব্যবস্থা ছিল। কিন্তু সমস্যা যেটা হয় অনেক সময়, যেহেতু এখানের একটা বিল্ডিংটা রেস্ট্রিক্টেড বাট কনফাইন টাইপ, অনেক সময় আগুন ধরলে সেটা দ্রুত ছড়ায় যায়। এবং যেহেতু এটা দিনের বেলা হয় নাই, আগুন যখন ধরেছে তখন তো এক্সটিংগুইশার ওখানে ব্যবহার করার মতো কেউ ছিল না, ফলে সেই কারণে হয়তো আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছে। সচিবালয়ের 11 ভবনের সুরক্ষায় আছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাত্র একটি ইউনিট। তবে অগ্নিকাণ্ডের সময়ও সেই ইউনিট কাজ করেনি। ফায়ার ফাইটারের উপস্থিতি ছিল না সে সময়। কোথায় ছিল তারা সে জবাবও মেলেনি। দীপু শিকদারের রিপোর্ট। সচিবালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকতেই প্রথমে পড়ে 7 নম্বর ভবন। বুধবার রাত 1:50 এই ভবনটিতে আগুন লাগে। 32 একর জমির উপর নির্মিত সচিবালয়ের 11টি ভবন আর বিশাল চত্বরের আগুন সুরক্ষায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাত্র একটি ইউনিট সার্বক্ষণিক নিয়োজিত থাকে।
আগুন লাগার সময় ঘটনাস্থল থেকে মাত্র 50 গজ দূরে অবস্থান করা ওই ইউনিটটি কাজ করেনি। ফায়ার ফাইটার, গাড়ি চালক কেউই উপস্থিত ছিলেন না সে সময়। ঘটনার 2 মিনিট পর 1:52 অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। যখন তারা ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। 6 ঘন্টা পর বৃহস্পতিবার সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মহাপরিচালক আগুন সুরক্ষায় ব্যবস্থা নেওয়া আছে বলে দাবি করলেও অগ্নিকাণ্ডের সময় তা কাজ করছে কিনা সে বিষয় এড়িয়ে যান। যে ভবন নাম্বার 7-এর সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে কিন্তু আমাদের একটা ওয়াটার টেন্ডার ও পানিবাহী গাড়ি সবসময় থাকে, ফায়ার ফাইটার সহ ব্যবস্থা ছিল। কিন্তু সমস্যা যেটা হয় অনেক সময়, যেহেতু এখানের একটা বিল্ডিংটা রেস্ট্রিক্টেড বাট কনফাইন্ড টাইপ, অনেক সময় আগুন ধরলে সেটা দ্রুত ছড়ায় যায়। এবং যেহেতু এটা দিনের বেলা হয় নাই, আগুন যখন ধরেছে তখন তো এক্সটিংগুইশার ওখানে ব্যবহার করার মতো কেউ ছিল না, ফলে সেই কারণে হয়তো আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছে। সচিবালয়ে নিয়মিত মহড়া হয় বলেও দাবি করেন তিনি। সচিবালয়ে তো সবসময় আমরা পরিদর্শন করি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সচিবালয়ের আগুন নাশকতা কিনা তা আগেই বলা যাবে না। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। এদিকে আগুন নেভানোর সময় এক ফায়ার কর্মীর ট্রাক চাপায় মৃত্যু হয়েছে। তহিদুর রহমানের সহায়তায় ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। বুধবার রাত 2টার দিকে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের সূত্রপাত। প্রথমে 5ম, 6ষ্ঠ ও 7ম তলায় দেখা যায় আগুনের লেলিহান শিখা। খবর পাওয়া মাত্রই আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে ফায়ার সার্ভিসের আরও 11টি ইউনিট যায় ঘটনাস্থলে। সচিবালয়ের গেট দিয়ে ফায়ার সার্ভিসের বড় গাড়ি প্রবেশ করতে পারছিল না। পরে গেট ভেঙে বিভিন্ন ইউনিট প্রবেশ করে। প্রায় 6 ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে তারা। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি। ফায়ার সার্ভিস জানায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এর সূত্রপাত। এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মতো সব জায়গায় ছড়ায় পড়ে, 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল। ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনাস্থলে থাকা লোকজন ট্রাক এবং ট্রাকের চালককে আটক করে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষতিগ্রস্ত সচিবালয় ভবন পরিদর্শন করেন। এ ঘটনায় সাংবাদিকরা নাশকতার বিষয়ে প্রশ্ন করলে তদন্ত কমিটি করা হবে বলে জানান তিনি। হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সকালে নীলফামারী অবস্থানকালে নিজের ফেসবুক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিগত সময়ে হওয়া অর্থ লোপাট ও দুর্নীতি নিয়ে অনুসন্ধান করা হচ্ছিল। কয়েক হাজার কোটি টাকা লোপাটের প্রমাণও মিলেছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দর্শক, মধ্যরাত থেকেই সচিবালয়ের অগ্নিকাণ্ড পর্যবেক্ষণ করছেন 21-এর প্রতিবেদক তহিদুর রহমান। তহিদ, সচিবালয়ের ঘটনায় আর কি কি তথ্য রয়েছে আপনাদের কাছে?
তথ্য আছে আপনার কাছে, আর আপনি আমাদেরকে জানাবেন যে সচিবালয়ের কোন ভবনে দুর্ঘটনাটি ঘটেছে এবং এই ভবনে কোন কোন মন্ত্রণালয় রয়েছে। রাহি, আপনাকে ধন্যবাদ। গত রাত থেকে যে বাংলাদেশের ইতিহাসে সচিবালয়ে এইরকম ভয়াবহ আগুনের ঘটনা ঘটেনি এবং আমি রাত থেকেই ছিলাম। আমরা প্রথমত 21শে টেলিভিশন যখন এই আগুনের ঘটনা কাভার করতে গেলাম, প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছিলেন যে এটি গুরুত্বপূর্ণ ভবন, অর্থাৎ সচিবালয়ের প্রধান যে ফটক, প্রধান গেট, সেটি হচ্ছে ঢুকেই হাতের ডানে 7 নম্বর ভবন। এই ভবনে মূলত সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়, যেটি আপনি অনেক প্রকল্প এই মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। এরপরে আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেই মন্ত্রণালয়গুলোর বিরুদ্ধে বিগত সরকার এবং বাংলাদেশের বাস্তবতায় এই মন্ত্রণালয়গুলোতে অনেক দুর্নীতি হওয়ার রেকর্ড প্রমাণ ইতিপূর্বে আমরা পেয়েছি, শুনেছি। সেই কারণে এবং আপনি একটু আগে আমাদের উপদেষ্টাও বলেছেন যে এই দুর্নীতির কিছু প্রমাণও তারা পাচ্ছিলেন। 21শে টেলিভিশনেও কিছু দুর্নীতি নিয়ে, স্থানীয় সরকার এবং যোগাযোগ মন্ত্রণালয়ের বেশ কিছু দুর্নীতি নিয়ে সংবাদ করেছিল। আমি ব্যক্তিগতভাবে রিপোর্টার হিসেবে আমিও কাভারের চেষ্টা করেছি এবং এই দুর্নীতির ডকুমেন্ট পেপার আমরা পাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখনও সেই পেপারগুলো পাইনি। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে বিপুল পরিমাণ অর্থাৎ দুর্নীতির পেপার রয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের বিষয় আছে। এগুলো আসলে একটু খতিয়ে দেখার বিষয় আছে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে ফায়ার ফাইটিং সিস্টেমটা বলা হচ্ছে সেখানে অনেক দুর্বল ছিল, আপনার কি মনে হয়েছে? হ্যাঁ, যেটি বলছিলাম, আমরা যখন 21শে টেলিভিশন যখন এই নিউজটা কাভারের জন্য প্রথমে যাই, প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছে যে আসলে তারা রাত 2টার সময় যাত্রাবাড়ি থেকে বেশ কয়েকজন ছাত্র তারা সচিবালয়ের সামনে এসে বেশ ফায়ার সার্ভিস কর্মীদেরকে অনেক তাগাদা দিচ্ছিল, এখানে 1টা 2টা 3টা 4টা আসলে টিম দিয়ে হবে না। তারা ওই সময় বলছিল যে আসলে ইউনিট যদি আরও বাড়ানো হইতো শুরু থেকে, তাহলে হয়তো আরও দ্রুত সময়ের মধ্যে এই আগুনের মাত্রাটা কমে যেত। তবে এই বিষয়ে আমরা গণমাধ্যম কর্মীরা ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছে প্রশ্ন রেখেছিলাম, সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় ফায়ার সার্ভিসের সিস্টেমটা কেমন, সেফটিনেসটা কেমন। উনি আমাদেরকে জানিয়েছিলেন একটি মাত্র ইউনিট ছিল, সেই ইউনিটের কর্মীরাও ওখানে ছিল না, ফলে এই ইউনিটের সহায়তা তেমন নিতে পারেনি। অথচ সচিবালয়ের কাছেই ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার থেকে অত কাছে এসে কিন্তু খুব বেশি সহায়তা পায়নি। তিনি আমাদেরকে জানিয়েছেন এই সড়ক যেই ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটি অনেক পুরাতন ভবন, যেখানে আসলে গাড়ি প্রবেশের এই প্রধান সড়কেই কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের মতো খুব ভালো ব্যবস্থা ছিল না। ফলে আসলে আগুন দ্রুত ছড়ায় যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীদেরও আসলে অনেক সময় লেগেছে। এখানে আরেকটা বিষয় আপনাকে আমি বলে রাখতে চাই, আপনি প্রশ্ন করবেন কিনা জানি না, সেই জন্য বলে রাখতে চাই। সেটা হচ্ছে যে আসলে ফায়ার সার্ভিসের যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে প্রথমে প্রধান ভবন 7 নম্বর ভবনের যে প্রথমে যেই জায়গায় আগুনের সূত্রপাত, সেখান থেকে কিন্তু অনেক দূরে উত্তর পাশে আগুন ছড়িয়ে যায়, কিন্তু মাঝখানে তেমন আগুনের লেলিহান আমরা দেখতে পাইনি, যদিও অনেকক্ষণ পরে সেখানে কিছুটা আগুন দেখতে পাই। যে এই বিষয়টা অনেকেই কিন্তু সন্দেহের দৃষ্টিতে দেখছেন, তারা বলছেন যে এখানে কোনো নাশকতার বিষয় হতে পারে কিনা, কারণ আগুন তো আসলে একসাথে লাগলে এর পাশে দ্রুত ক্রমান্বয়ে ছড়ায় যায়, কিন্তু এটি দেখা গেছে এক পাশ থেকে অন্য পাশে ছড়িয়ে গেছে, আবার এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে ছড়িয়ে গেছে, এক ফ্লোরের এক পাশে অন্য ফ্লোরের অন্য পাশে। মানে এসব বিষয় নিয়ে অনেকে ষড়যন্ত্রের গন্ধ পায় এবং আমরা 21শে টেলিভিশনকেও অনেকে প্রত্যক্ষদর্শীরাও বলেছেন যে এখানে পরিকল্পিতভাবে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। রাহি, আচ্ছা, পরিকল্পিত ষড়যন্ত্রের একটা ফলাফল এটা হতে পারে আগুন লাগাটা, যেটা আপনি মনে করছেন। ঠিক আছে তৌহিদ, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর জানিয়েছেন। দর্শক, সময় হলো একটা বিরতির, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
আমন্ত্রণ আবারও দুপুরের 21 সংবাদে। এবার আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার দিনাজপুর ও সুনামগঞ্জে আমনের ফলন ভালো হয়েছে। ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষানীরা। ন্যায্য মূল্য পেলে ধান বিক্রি করে উৎপাদন খরচ মিটিয়ে লাভবান হতে পারবেন, এমনটাই প্রত্যাশা কৃষকদের। দিনাজপুর ও সুনামগঞ্জ প্রতিনিধি তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সোনালী ধানে ভরে আছে দিনাজপুরের মাঠগুলো। কৃষকরা কেউ ধান কাটছে, কোথাও চলছে মাড়াই, কেউ আবার ধান বিক্রিতে সময় পার করছেন। চলতি মৌসুমে দিনাজপুর জেলায় 2,60,856 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে 90,000 হেক্টর জমিতে সুগন্ধি জাতের ব্রি ধান 34 চাষ হয়েছে। অবশিষ্ট 1,70,856 হেক্টর জমিতে মোটা জাতের ধান চাষ হয়েছে। রোগবালাই না থাকার কারণে ধানের ফলনও হয়েছে ভালো। এবার জেলা থেকে প্রায় 9 লাখ টন চাল পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। বাজারে প্রতিমন কাটারি ধান বিক্রি হচ্ছে 2,500 টাকায় এবং অন্যান্য জাতের চিকন ধান বিক্রি হচ্ছে 2,000 টাকায়। মোটা ধান বিক্রি হচ্ছে 1,300 থেকে 1,400 টাকায়। তবে ফলন ভালো হলেও মূল্য নিয়ে সন্তুষ্ট নন কৃষক। এক বিঘা মাটি খরচা 18 থেকে 20,000 22,000ও যায় কতগুলা। আবার ধান কাটারও দাম বেশি, এবার উৎপাদন খরচ বেশি, সারের দাম বেশি, বিষের দাম বেশি। মাইকিং করতেছে 2640 টাকা বস্তা নিবে আর কি। সেই হিসাবে যদি নেয় সরকার তো কিছুটা লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হবে আর কি। কৃষি বিভাগ বলছে ভালো ফলন হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও পাঠানো যাবে। এবছর আমরা আশা করছি প্রায় 9 লক্ষ মেট্রিক টন চাল দিনাজপুর জেলায় উৎপাদন হবে, যেটা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য অংশে সরবরাহ করা সম্ভব হবে। সুনামগঞ্জে 83,495 হেক্টরে আমন আবাদ হয়েছে, ফলনও ভালো। গত বছর এবারে বাম্পার ফসল হয়েছে। দাম যদি আরো বাড়ে তো কৃষক সকলের ভালো একটা উপকার হইব, তারা ক্ষেত্রের মাঝে খুব আগ্রহ হইব। ন্যায্য মূল্য পেলে উৎপাদন খরচ মিটিয়ে লাভবান হওয়ার আশা কৃষকদের। দাম যদি একটু বাড়ে তো আরো ভালো হইব কৃষকটা, আর কমলে তো মনে করো কৃষকের লস হইব। কৃষি বিভাগ বলছে এবছর আমন উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বাম্পার ফলন হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 2,14,960 মেট্রিক টন চাল। আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে 2,000 মেট্রিক টন চাল বেশি পাওয়া যাবে। ন্যায্য মূল্য পেলে চাষাবাদের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা হাওরপাড়ের কৃষক কৃষানীদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পুড়ে গেছে 8 ও 9 তলার নথিপত্র, অবকাঠামোর ব্যাপক ক্ষতি। সচিবালয়ে 11 ভবনের সুরক্ষায় ফায়ার সার্ভিসের মাত্র একটি ইউনিট, ঘটনার সময় ছিল না ফায়ার ফাইটার। তদন্তের পর বলা যাবে নাশকতা কিনা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ষড়যন্ত্রের ইঙ্গিত আসিফ মাহমুদের। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।